পিপিটিটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। পিপিটিটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সন্ধি, তাই তো? সন্ধি সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখো, সন্ধি মানে কি? যে ব্যাকরণে সন্ধি শব্দের আক্ষরিক অর্থ হলো মিলন। তাহলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের দ্রুত উচ্চারণের ফলে মিলিত হওয়ার প্রক্রিয়াকে বলে সন্ধি। তাহলে সন্ধি শব্দটার মানে হচ্ছে মিলন। এখানে কিসের মিলন? দুটো বর্ণের বা ধ্বনি দ্রুত উচ্চারণ করার ফলে যখন আমরা যুক্ত করে নিচ্ছি সেটাকে বলছি সন্ধি। যেমন বিদ্যালয় আমরা কখনোই উচ্চারণ করি না, আমরা করি বিদ্যালয়। তাহলে এই ক্ষেত্রে সন্ধির উদ্দেশ্য উচ্চারণ সহজ করা, ধ্বনি মাধুর্য সৃষ্টি। সাপোজ সন্ধি থেকে কোশ্চেন কিন্তু এরকম না যে পার্টিকুলার কোনো সন্ধি করতে দেবে। অনেক সময় হতে পারে সন্ধি রিলেটেড কোনো কোশ্চেন দিল যে সন্ধির উদ্দেশ্য কি, তাহলে এটাও কিন্তু একটা কোশ্চেন। সন্ধির উদ্দেশ্য উচ্চারণ সহজ করা এবং ধ্বনি মাধুর্য সৃষ্টি, এই দুটো মাথায় রাখতে হবে, উদ্দেশ্য দুটো। তবে সন্ধির ফলে যদি ধ্বনি মাধুর্য সৃষ্টি না হয় তবে সন্ধি করা বাধ্যতামূলক নয়। মানে আমাকে যে কোনো শব্দ উচ্চারণ করার সময় সন্ধি করেই উচ্চারণ করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি না। তাহলে সন্ধির প্রকারভেদ আমরা কি জানি বলো? সন্ধি কয় প্রকার হতে পারে? মূলত দুই প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আরো আছে নিপাত অনিষিদ্ধ সন্ধি। এরকম ভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো সন্ধির আমরা যে দুটো ভাগ করছি, দেখো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি মানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন। এই যে নবযুক্ত অন্ন, নব অ, অন্ন কি হয়েছে এখানেও কিন্তু অ। তাহলে অ আর অ মিলে দেখো লেখা আছে অ আর অ মিলে কি হয়েছে দেখো, এইখানে অ আর এখানে তোমার অ, অ আর অ মিলে কি হলো? আ হলো। তাহলে নবযুক্ত অন্ন নবান্ন। আবার আ হর্ষই মিলে এ। তাহলে আ এবং অর্থাৎ পূর্ব বর্ণের শেষে যদি আ থাকে এবং পর মানে পরের বর্ণটার যদি প্রথমে হর্ষই থাকে তাহলে দুটো মিলে হচ্ছে এ। যথাযুক্ত ইষ্ট, যথেষ্ট। তাহলে যথাযুক্ত ইষ্ট, যথেষ্ট। এটা হলো স্বরসন্ধি। আমরা স্বরসন্ধি ডিটেলসটা আলোচনা করব, আছে পরে। এবার হচ্ছে এটা হচ্ছে বেসিক কনসেপ্টটা প্রথম দিয়ে দিলাম। ব্যঞ্জন সন্ধি স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরসন্ধি যেমন শুধু স্বরবর্ণ, এখানে ব্যঞ্জন বর্ণ আসছে না, কিন্তু ব্যঞ্জন সন্ধিতে কিন্তু ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ আসতে পারে। তাহলে ব্যঞ্জন সন্ধি স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ আসতে পারে। যেমন ত, ত আর যদি চ থাকে, ত আর যদি চ থাকে কি হচ্ছে? চয় চয়। তাহলে জগৎ যুক্ত ছায়া, জগৎ ছায়া। দেখো চয় ছয় চলে এলো। চটা, এই চটা সঙ্গে ত যুক্ত হয়ে চয়ে চয় হলো। এবং জগৎ, জগৎ ত তার সঙ্গে ছ আছে, ছয় ছয় হলো, ছয় ছয় না, এখানে কিন্তু ছয় ছয় হলো, জগৎ ছায়া। ক যুক্ত গ, গ, দিক যুক্ত গজ, দিগ্গজ। তাহলে আর একটা গ এলো। তাহলে একটা ক যখন সন্ধি হয়ে যাচ্ছে সেটা কিন্তু গ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর গজের গ, একটা গ আছে। আর একটা দিক মাথায় রাখবে, সন্ধি সব আমরা যখন করব তার কিন্তু একটা অর্থ থাকবে, ঠিক আছে? একটা অর্থ থাকবে, অর্থ ছাড়া কিন্তু সন্ধি হয় না। আমরা অনেক সময়
নিজের মতো করে আকার দিয়ে ভাবি, একার দিয়ে ভাবি, তখন আমাকে ভাবতে হবে যেটা আমি ভাবছি তার কোনো মানে আছে কিনা, অর্থ আছে কিনা। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ক্লু পাবো। ক যুক্ত গ এটা হলো। এবার হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ এর সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলবো বিসর্গ সন্ধি। বিসর্গ মূলত একটি লুপ্তপ্রায় ব্যঞ্জনধ্বনির উদাহরণ। যেমন নি যুক্ত অবধি নিরবধি, বা দু যুক্ত চিন্তা দুশ্চিন্তা। তাহলে দেখো দুশ্চিন্তা, এই দু যুক্ত চিন্তা, এখানে এলো কি দুশ্চিন্তা। সন্ধি সমাসের মধ্যে পার্থক্য তো জানি, যে সন্ধি সমাস আমরা পাবো, ডিটেলসটা সমাস করব। সন্ধির ক্ষেত্রে কি হয়, বর্ণের সঙ্গে বর্ণের মিলন। আর সমাসের ক্ষেত্রে কি হয়, সমাসে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলন। এবার আমরা স্বরসন্ধির ডিটেলসটা পড়ব। যেমন ধরো আমরা বলেছিলাম যে অ আর অ, দেখো সূত্র এক কি বলেছে, সূত্র একে কি বলছে, অ আর অ তার সঙ্গে যদি অ আর আ থাকে, অ আর আ আবার যদি অ আ থাকে, দুটো মিলে আ হবে। যেমন হিম যুক্ত অচল হিমাচল, হিম তাহলে অ হিম অ, এখানে অ, এখানেও অ আসছে, তাই আকার হয়ে গেল হিমাচল। অযুক্ত আ, আ দেব যুক্ত আলয় দেবালয়, দেব দেব আমরা ভাবছি ব, অ আর আ দেবালয়। আ যুক্ত আ বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়, আকার। তাহলে মোট কথা মাথায় রাখবে, আমরা অয়ের সাথেই অ মেশাই বা এর সাথে আ যুক্ত করি, এখানে কি আসবে, আমার কিন্তু আকার আসবে। এটা মাথায় রাখতে হবে, সন্ধিটা করে আকার আসবে। দেখো সূত্র দুই, সূত্র দুই অর্থাৎ হর্ষই আর দীর্ঘই, এর সঙ্গে যদি হর্ষই বা দীর্ঘই থাকে, দুটো মিলে কি হচ্ছে, দীর্ঘই হচ্ছে। তাহলে এখানে আমার কি হবে, হর্ষই, ধরো রবি যুক্ত ইন্দ্র, দুটোতেই হর্ষই, রবি ই হর্ষই, তাহলে রবির এখানে আমার হর্ষই, এখানেও হর্ষই, দুটো মিলে কি হচ্ছে, দীর্ঘই। রবীন্দ্র, সতী দীর্ঘই, এখানে দীর্ঘই, দুটো মিলে দীর্ঘই। তাহলে আমার এখানে মূল কথা কি হলো, আমি হর্ষের সঙ্গে হর্ষই যুক্ত করি, বা হর্ষের সঙ্গে দীর্ঘই করি, দীর্ঘের সঙ্গে হর্ষই করি, বা দীর্ঘের সঙ্গে দীর্ঘই হোক, যাই হোক সেটা কিন্তু শেষে গিয়ে দীর্ঘই হবে। এক মিনিট, কেউ হয়তো জয়েন হতে চাইছে। তাহলে কি হলো, আমার দীর্ঘসূত্র দুই, যেখানে কিন্তু দীর্ঘই হলো, তাই তো। তাহলে সূত্র দুইটা দীর্ঘই হলো। সূত্র তিন, সূত্র তিন অর্থাৎ এখানে আমার যদি হর্ষও থাকে, হর্ষও থাকে বা দীর্ঘও থাকে, তাহলে দুটো মিলে কি হবে, হর্ষ বা দীর্ঘ, তার সঙ্গে হর্ষ বা দীর্ঘ, যাই হোক যাই থাকুক, সেটা কিন্তু সবকিছু নিয়ে আসবে আমার কি, দীর্ঘ। দীর্ঘ। যেমন ভানুযুক্ত উদয়, ভানুদয়, দীর্ঘ হলো, দেখো ভানুদয়। বধূযুক্ত উৎসব, বধূৎসব, বধূৎসব। তাহলে এখানে দীর্ঘের সঙ্গে হর্ষ, আগেরটা হর্ষের সঙ্গে দীর্ঘ, মানে হর্ষ, তাহলে দুটো মিলে দীর্ঘ, তাহলে এটা দীর্ঘ। সূত্র চার, অ আর আ এর সঙ্গে যদি হর্ষই বা দীর্ঘই থাকে, শেষে কি হয়, এ হয়ে যায়। যেমন মহাযুক্ত এই ঈশ মহেশ, বা নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র,
তাহলে নরযুক্ত ইন্দ্র, নরেন্দ্র। তাহলে এখানে মিলে আমার কি হচ্ছে? এ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার কি হচ্ছে? এ হলো। সূত্র 5, অ বা আ এর সঙ্গে হর্ষ বা দীর্ঘ, তাহলে হর্ষই বা দীর্ঘই থাকলে এ, আর হর্ষ বা দীর্ঘও থাকলে ও। যেমন সূর্য অ, সূর্য অ যুক্ত হর্ষ উদয়, সূর্যোদয় ওকার। তাহলে এটা মাথায় রাখতে হবে, যখন আমরা সন্ধি করেছি, সন্ধি করে যে বর্ণটা পাচ্ছি সেখানে কিন্তু ওকার আসছে, সূর্যোদয়। মহাযুক্ত উৎসব, আকারের সঙ্গে হর্ষ, মহোৎসব। তাহলে ও, মানে এখানে কি এলো? ও এলো। স্যার মহাযুক্ত উল্লাস সমান মহোল্লাস, এটাও হবে তো? মহাযুক্ত উল্লাস, মহোল্লাস, একদম। ওখানেও কিন্তু ওকার আসছে। এক মিনিট, আবার কেউ জয়েন হতে চাইছে। তোমরা দেখো এতক্ষণ যে সূত্রগুলো হলো, এর মধ্যে কোনোটা অসুবিধা হচ্ছে কিনা, বা এখানে যেটা দেওয়া আছে এর সঙ্গে ম্যাচ করছে না, এইরকম যদি কিছু পাও কিন্তু আমাকে জানাবে। স্যার মিথিলা যুক্ত ইস সমান মিথিলেশ, এটা হবে? ঈশ মানে ঈশ, তাই তো? ঈশ মানে হ্যাঁ স্যার। দীর্ঘই, দীর্ঘই, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মিথিলেশ, আকার আর দীর্ঘই মিলে একার হবে। হ্যাঁ স্যার। সন্ধির কিছু ব্যতিক্রম আছে, সেইগুলোও কিন্তু আমাদের ভালো করে ফলো করতে হবে। হ্যাঁ, জয়েন করো। স্যার সন্ধির ব্যতিক্রম বলতে যেটা মানে বলছেন যে নিপাতরে সিদ্ধ সিদ্ধ এই সন্ধি, সন্ধি, এটাও হ্যাঁ। কি মানে সন্ধির এক ব্যতিক্রমের মধ্যে পড়ছে কি? হ্যাঁ, নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো এটা কিছুটা ব্যতিক্রমে, মানে ওইখানে সন্ধির নিয়ম অনুযায়ী অনেক সময় হয় না। ওকে, আমি আবার ব্যাক করছি। দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? স্যার বলছি যে এই বইটা কি মানে ভালো হবে? এই দেখুন বইটা একবার। একটু দেখাও। এক মিনিট স্যার, এই যে দেখতে পেয়েছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। ওটা কিসের আছে? এটা ওই ছায়া প্রকাশনের প্রাইমারি টেট চ্যালেঞ্জার। না, সব সাবজেক্ট কভার করেছে তো? হ্যাঁ সব সাবজেক্ট একটা বইতে আছে, এই যে দেখুন, এই যে।
আচ্ছা, আর্টসের সব সাবজেক্ট গুলো কভার করেছে, তাই তো? হ্যাঁ, আর্টসেরও আছে আর ম্যাথেরও আছে। ও মানে সায়েন্স, সোশ্যাল সায়েন্স সব নিয়ে করেছে। হ্যাঁ, এই দেখুন এই বইটা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ফলো করো, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, দেখা যাচ্ছে পিপিটিটা? হ্যাঁ স্যার। সূত্র 6। সূত্র 6 কি বলছে? অ যুক্ত আ এর সঙ্গে যদি রি থাকে, অর, অর আমরা উচ্চারণ করছি অর, যেমন দেব যুক্ত ঋষি, দেব অ, তার সঙ্গে রি, দেবর্ষি। দেখো উচ্চারণে কিন্তু দেবর্ষি আমরা যদি ভেঙে করি তাহলে দেবর্ষি, দেবর্ষি, এই অটা হয়ে যাচ্ছে আমার কি হয়ে যাচ্ছে? রেপ হয়ে যাচ্ছে। তাহলে উচ্চারণটা হচ্ছে অর চলে আসছে, অর উচ্চারণ, তাই দেবর্ষি, অর। এবার হচ্ছে তাহলে এখানে আমার কি এলো? অ বা আ এরপরে যদি রি থাকে তাহলে উচ্চারণে আসবে অর। নেক্সট সূত্র 7। সূত্র 7, এ আর ওই বা ও বা ও, ভালো করে দেখো, এ বা ওই তার সঙ্গে ও বা ও এর সঙ্গে যদি অন্য কোনো স্বর থাকে তাহলে অই বা আই বা অপ বা আপ এগুলো হতে পারে। যেমন নে একার, তবে এ আর ওই, এক্ষেত্রে দেখো এ ওই ও ও এরপরে অন্য কোনো স্বরধ্বনি থাকলে এর জায়গায় অয়, ওই এর জায়গায় আই, ও এর জায়গায় অপ, আর ও এর জায়গায় আপ। যেমন নে যুক্ত অন, নয়ন, নে একার আছে, ভালো করে ফলো করো সূত্রটা, একার আছে তার সঙ্গে অ আছে, অই হলো অই, এখানে কি হলো? অই। নয়ন, পই ওই তার সঙ্গে অ, পাবক, তাহলে ওই কার থাকলে তোমার আই বলেছে, কিন্তু ওই কারের সঙ্গে যদি অ থাকে তাহলে কিন্তু আসছে আপ। আচ্ছা এখানে দেখো তো, এখানে পই হবে না, এটা পৌ হবে, পৌযুক্ত অ পাবক, তবে আব আসবে। এইখানটা একটু ক্লিয়ার করো তো, পৌযুক্ত অ পাবক, ঋষিতা আছো? হ্যাঁ স্যার আছি, পৌ হবে তো? মনে হচ্ছে। দেখো কারণ হ্যাঁ স্যার ও। হ্যাঁ, কারণ ওই কার থাকলে তার সঙ্গে অ থাকলে কিন্তু আব আসবে না, ওটা হতো আই, হ্যাঁ স্যার, আ উনটাকে আকার আই। হবে না তাহলে। আর এটা ও হুম। থাকলে তারপরে যদি অ থাকে তাহলে পাবক। নৌ যুক্ত ইক, নাবিক, নৌ যুক্ত ইক, নাবিক, ঔকার, ঔকারের সঙ্গে কি বলেছে? আব, আব ঠিক আছে, আব এসছে, নাবিক, তাহলে এইখানটা মাথায় রাখবে, এর সঙ্গে অন্য কোনো স্বরধ্বনি থাকলে অয়, ও এর সঙ্গে আই, ও এর সঙ্গে অপ এবং ও এর সঙ্গে আপ। ক্লিয়ার হয়েছে? দেখো স্বরসন্ধির যে সূত্রগুলো ছিল, 7টা সূত্র বলা হয়েছে স্বরসন্ধির ক্ষেত্রে। স্বরসন্ধির সূত্রগুলো ক্লিয়ার হয়েছে তো? প্র্যাকটিস করতে করতে হবে, হ্যাঁ আমি স্যার। প্র্যাকটিস সেট দিয়ে দেবো আজকে ক্লাসটার পরেই, যদি জানো তাহলে সেখানে আবার ক্লিয়ার হবে, আবার আমি বাড়ির জন্য দেব, সেখানে আবার ক্লিয়ার হবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে বলো যে এটা কেন হলো বা এখানে সূত্র ধরে হচ্ছে না, কোনো জায়গায়। স্যার আরেকবার বলবেন? সূত্র 7টা বলছো? হ্যাঁ স্যার, আমি তো জয়েন হতে পারিনি, এই জয়েন হলাম। হ্যাঁ, আমরা দেখো এখানে বলেছে স্বরসন্ধির ক্ষেত্রে, স্বরসন্ধির ক্ষেত্রে আমাদের কতগুলো সূত্র থাকে জানো? সেই সূত্রগুলো আমরা একটা একটা করে ব্যাখ্যা করেছি। সূত্র 1 ক্ষেত্রে বলেছে অ বা আ এর সঙ্গে যদি অ বা আ থাকে দুটো মিলে হয়ে যায় আ। লাবণী তো সাবজেক্ট বাংলায় ছিল বোধহয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তোমার কাছে ইজি লাগবে। সূত্র 2,
সূত্র 2, তাহলে অ বা আ এর সঙ্গে যদি অ বা আ থাকে তাহলে আ হয়ে যাচ্ছে। যেমন হিমযুক্ত অচল হিমাচল, আকার এসে গেল। দেবযুক্ত আলয় দেবালয়, আ আর আ মিলে বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। তাহলে এই সূত্র ধরে হয়েছে। সূত্র 2 বলছে হর্ষই বা দীর্ঘই তার সঙ্গে যদি ফার্দার হর্ষই বা দীর্ঘই থাকে তাহলে দুটো মিলে হয়ে যাবে কি দীর্ঘই। রবি যুক্ত ইন্দ্র, দুটোতেই হর্ষই আছে, কিন্তু যখন আমি সন্ধি করছি হয়ে যাচ্ছে দীর্ঘই। সতী যুক্ত ঈশ্বর, দুটোই দীর্ঘই, সন্ধি করছি আবার দীর্ঘই, সতীশ। সূত্র 3, হর্ষ বা দীর্ঘ তার সঙ্গে যদি আবার হর্ষ বা দীর্ঘ থাকে তাহলে আমার কি হচ্ছে দীর্ঘও হবে, দীর্ঘও হবে। আচ্ছা, যখন উচ্চারণ অনুযায়ী আমরা জানি আ বা দীর্ঘই বা দীর্ঘ এগুলোকে কি বলে? উচ্চারণের অনুযায়ী কি বলে? কম সময় মানে উচ্চারণের সময় অনুযায়ী যদি আমি আরো ক্লারিফাই করে দিই, উচ্চারণের সময় অনুযায়ী কি বলে? কি স্বর বলে এগুলোকে? রস্বস্বর। দীর্ঘস্বর। তাহলে হ্রস্বস্বর কোনগুলো? অ বা হর্ষই, হর্ষৌ, এগুলো হ্রস্বস্বর। আর হ্যাঁ, আ আর দীর্ঘই দীর্ঘ দীর্ঘ ওইগুলোর দীর্ঘস্বর। দীর্ঘস্বর। তাহলে আমার এখানে কি আসছে? সবগুলো কিন্তু দীর্ঘস্বর আসছে। দীর্ঘস্বর, কারণ উচ্চারণে বেশি সময় লাগে, তাহলে সন্ধি করলে কিন্তু দীর্ঘস্বর আসছে। সূত্র 4, সূত্র 4 এখানে কি বলছে? অ বা আ এর সঙ্গে যদি হর্ষই বা দীর্ঘই থাকে তাহলে দুটোকে মিলে কি হবে? দুটো মিলে আসবে এ। যেমন মহাযুক্ত ঈশ মহেশ, নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র, তাহলে আমার এলো এটা। সূত্র 5, অ বা আ এর সঙ্গে হর্ষ বা দীর্ঘ থাকলে ও হয়ে যায়। যেমন সূর্যযুক্ত উদয় সূর্যোদয়, ওকার এলো। দেখো, মহাযুক্ত উৎসব কি এলো? ওকার হলো, তাহলে মহোৎসব, মহোৎসব। আর সূত্র 6, অ বা আ এর সঙ্গে যদি ঋ থাকে অর আসবে দেব যুক্ত ঋষি দেবর্ষি, দেবযুক্ত ঋষি দেবর্ষি। সূত্র 7 কি বলছে? এ ওই ও ও এর সঙ্গে যদি অন্য স্বর থাকে তাহলে এর জায়গায় মানে এ সঙ্গে এ থাকলে অয় হবে, ওই থাকলে আই হবে, ও থাকলে অব হবে, ও থাকলে আব হবে। যেমন নে একার আছে অন নয়ন, অয় হলো। পৌ যুক্ত অক পাবক, নৌ যুক্ত ইক নাবিক। ঠিক আছে, তাহলে স্বরসন্ধি ক্লিয়ার হয়েছে সবার কাছে? কোনো ডাউট থাকলে বলো, আমি তাহলে ব্যঞ্জন সন্ধিতে যাব। স্বরসন্ধি নিয়ে যদি কোনো ডাউট থাকে বলো, ব্যঞ্জন সন্ধিতে যাব। স্যার নৌযুক্ত ইক সমান নাবিক, এটা কত নম্বর সূত্র যেন বললেন, একবার প্লিজ বলুন। হ্যাঁ, নো ওকার, সূত্র 7, সূত্র 7, ও আর সঙ্গে হর্ষই আছে, দুটোকে মিলে আব হবে বলেছিলাম। তাই নৌযুক্ত ইক আব এলো, আব আর হর্ষই আছে বলে ইক আছে বলে নাবিক হলো, নাবিক হলো। ঠিক আছে স্যার, এরম আর কয়েকটা উদাহরণ একটু দেবেন, কারণ এখানে আমি অতটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে দেবো, হুম উদাহরণ হুম হুম, দেবো, তোমরা যখন সলভ করবে পাবে, আর আমি তো বাড়ির কাজে দেবই অবশ্যই। ঠিক আছে স্যার। ব্যঞ্জন সন্ধি, তাহলে ব্যঞ্জন সন্ধি স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ। আমি আগেই বললাম যে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কিন্তু শুধু ব্যঞ্জন বর্ণ থাকতে হবে সেটা নয়, এর সঙ্গে স্বরবর্ণ থাকতে পারে। তাহলে ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলে ব্যঞ্জন সন্ধি। সূত্র 1, ব্যঞ্জন সন্ধি সূত্র 1 কি বলছে দেখো ভালো করে। স্বরবর্ণ মানে স্বরসন্ধি মোর ইজি দেন ব্যঞ্জন সন্ধি, মানে ব্যঞ্জন সন্ধিটা কিন্তু আরো ডিটেলসে আমাদের পড়তে হবে, কারণ আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের সংখ্যা বেশি। যত ব্যঞ্জন বর্ণের সংখ্যা বেশি হবে তার সূত্রই বলো তার শব্দই বলো
অনেক বেশি। তাহলে অনেক বেশি শব্দ ব্যঞ্জন বর্ণের। ক, চ, ট, ত, প। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণকে কটা বর্গে ভাগ করতে পারি? ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা কটা বর্গে ভাগ করি? 5টা। 5টা বর্গে। তাহলে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, তাই তো? তাহলে ক, খ, গ, ঘ, ঙ একটা বর্গ, 5টা করে বর্ণ নিয়ে এক একটা বর্গ হচ্ছে। তাহলে ক বর্গ, তাহলে ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গ, চ, ছ, জ, ঝ বর্গীর জ, তাই তো? চ বর্গ। ট, ঠ, ত, থ, দ, দন্ত্য ন। না, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ট বর্গ। মূর্ধন্য। হ্যাঁ, ট বর্গ। ত, থ, দ, ধ দন্ত্য ন। ত বর্গ। প, ফ, ব, ভ, ম প বর্গ। তাহলে বোঝা গেল? তাহলে এই 5টা বর্গ হচ্ছে তোমার ক, চ, ট, ত, প এর সঙ্গে স্বরবর্ণ বা ঘোষ ধ্বনি। তাহলে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি এইগুলো যেহেতু সিলেবাসে নেই, তাই হয়তো আমি এখন পর্যন্ত এগুলো করিনি। যদি আলাদা করে আমি এক্সট্রা যখন ক্লাসগুলো পাবো, আমি এগুলোর ডিটেলস গুলো আমি ক্লিয়ার করে দেব, কারণ এগুলো একবার জানা দরকার মাঝখানে। তাহলে স্বরবর্ণ বা ঘোষ ধ্বনি যেমন গ, বর্গীর জ, ড। আচ্ছা, এই যে গ, দেখো ভালো করে এখানটা, গ, গ হচ্ছে বর্গের কোন বর্ণ? তৃতীয় বর্ণ, তাই তো? তাহলে ক বর্গের তৃতীয় বর্গ হচ্ছে গ। চ, ছ বর্গীর জ, সেই তৃতীয় বর্গ। ট, ঠ, ড তৃতীয় বর্গ। ত, থ, দ তৃতীয় বর্গ। প, ফ, ব তৃতীয় বর্গ, তৃতীয় বর্ণ। বোঝা গেল এখানটা? তাহলে বর্গের প্রথম বর্ণ, এইগুলো সব কটা বর্গের প্রথম বর্ণ। ক, চ, ট, ত, প এইগুলো সব কটা প্রথম বর্ণ। তাহলে প্রথম বর্ণের সঙ্গে যদি বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ থাকে, দেখো এখানে কিন্তু শুধুমাত্র তৃতীয় বর্ণ না, চতুর্থ বর্ণের কথাও বলেছে। তাহলে বর্ণটি নিজ বর্গের তৃতীয় বর্ণে পরিণত হয়। ভালো করে বোঝো, বর্ণটি নিজ বর্গের তৃতীয় বর্ণে পরিণত হয়। তাহলে আমি যদি ক এর সাথে গ মেশাই, কি হবে? বলো, সূত্র অনুযায়ী কি হবার কথা? গ হওয়ার কথা। গ হবার কথা, কারণ তৃতীয় বর্ণ হবার কথা। চ এর সাথে যদি বর্গীর জ হয়, কি হবে আলটিমেটলি? বর্গীর জ। ট এর সাথে ড হলে সেই ড হবে, তৃতীয় বর্ণটা হবে। দেখো উদাহরণ দিয়েছে, দিক, দিক যুক্ত অন্ত, দিগন্ত। তৎ যুক্ত ভব, তদ্ভব। দ এসে গেল, দ হলো, তাহলে বর্গের তৃতীয় বর্ণে পরিণত হলো। তাহলে বর্গের প্রথম বর্ণের সঙ্গে তৃতীয় বর্ণ বা চতুর্থ বর্ণ যুক্ত হলে তখন কিন্তু সেটা নিজ বর্গের তৃতীয় বর্ণে পরিণত হয়। যদি ঘ থাকতো তাহলেও কিন্তু গ হতো, ঘ হতো না, গ হতো। সেটা তৃতীয়ই থাকুক চতুর্থই থাকুক, কিন্তু বর্ণে পরিণত হবার পর, সন্ধি হবার পর সেটা কিন্তু গ হবে। ক্লিয়ার হয়েছে? মানে তৃতীয় হবে। প্রথম সূত্রটা ক্লিয়ার হয়েছে সবার? রেসপন্স করো। হ্যাঁ স্যার। স্যার। নেক্সট, সূত্র 2। সূত্র 2 বলছে ত বা দ এর সঙ্গে যদি চ বা ছ থাকে, তাহলে চয়ে চয়ে হচ্ছে, চয়ে মানে চ থাকলে চ, আর যদি তোমার ছ থাকে তাহলে চয়ে ছয়ে। যেমন সৎ যুক্ত জন, সজ্জন, দেখো দুটোই বর্গীর জ। তাহলে অর্থাৎ এই বর্ণটা হবে, মাথায় রাখবে, এই বর্ণটা আসছে আর খন্ডিত বা তটা উঠে গিয়ে চ আসবে, চ। তাহলে এখানে আসবে আমার চ। এই সূত্রটা মানে বর্গীর জ, এই উদাহরণটা এখানে দিয়েছে,
কিন্তু আমার সূত্র অনুযায়ী বলেছে চ বা ছ, তাহলে আমার এইটা কারেক্ট হচ্ছে, এখানটা আমি জেনে রাখতে পারি, কিন্তু অ্যাকর্ডিং টু এই ফর্মুলা আমার কিন্তু আসছে না। এই এই সন্ধিটা ঠিক আছে, সযুক্ত জন সজ্জন, বর্গীর জয় বর্গীর জয়, মানে তটা উঠে যাবে এবং এই বর্ণটার, এই শব্দটার প্রথম বর্ণটা রিপিট করবে, অর্থাৎ পরের পরের শব্দটার প্রথম বর্ণটা রিপিট করবে। আর এই ক্ষেত্রে কিন্তু ত এই জায়গায় আসবে একটা চ, চ। স্যার উৎযুক্ত ছেদ উচ্ছেদ এটা হবে কি? হ্যাঁ, উদ যুক্ত ছেদ উচ্ছেদ, চয়ে ছয়ে ছেদ আছে বলে ছ থাকলো, আর ত বা দ আছে বলে সেটা চ হয়ে গেল। তাহলে ও বলছে যে এটা সন্ধি করেছে উত, আমরা খন্ডিত দিয়ে করতে পারি, তাহলে এখানে আমার এলো কি উচ্ছেদ, উচ্ছেদ। তাহলে আমার কি এলো, ছ ছিল, এটা হলো তটা হয়ে চ হলো। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট সূত্র 3, তোমরা দেখো আমি আবার জিজ্ঞাসা করব। সূত্র 3, ত বা দ তারপর যদি ল থাকে তাহলে হবে কি লয়ে লয়ে, লয়ে লয়ে। যেমন তদ যুক্ত লিন তল্লীন, উত যুক্ত লাস উল্লাস। তাহলে আমার কি হলো, লটা রিপিট করছে, খুব সহজ ভাবে মনে রাখবে, আগের ক্ষেত্রেও তাই এক্ষেত্রেও তাই, যেটা পরে আছে এইটা কিন্তু রিপিট করছে, পরের বর্ণটার প্রথম, মানে পরের শব্দটার প্রথম বর্ণটা রিপিট করছে। বোঝা গেছে সবার? স্যার উৎযুক্ত লেখ সমান উল্লেখ এটা কি হবে? একদম, ওটাও সূত্রের মধ্যে পড়ছে, উদ যুক্ত লেখ উল্লেখ। সূত্র 4, ম যুক্ত বর্গের বর্ণ, ম যুক্ত বর্গের বর্ণ অনুস্বার বা পঞ্চম বর্ণ। কোন বর্ণ? বর্গের বর্ণ মানে কোন বর্ণ? অনুস্বার বা পঞ্চম বর্ণ। তাহলে ম এর পরে কোনো বর্গীয় বর্ণ থাকলে ম স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ বা অনুস্বার হয়। যেমন সমযুক্ত চয়, চটা কত নম্বর বর্ণ? 6 নম্বর। ময়ের পরে আছে, ময়ের পরে চ আছে, তাহলে ইয় এসে গেল। অহম যুক্ত কার, অহংকার, অহ অনুস্বার চলে এলো, তাহলে এটা বর্গের পঞ্চম বর্ণ বা অনুস্বার আসতে পারে। ক খ গ ঘ ইয়, ঠিক আছে। আবার এখানে যেমন ইয় এলো, স্যার অহংকারটা একটু বলুন না, তো বুঝতে পারছি না। অহম, তাহলে ম আছে, এর সঙ্গে ক আছে, এটা হলো অনুস্বার। অনুস্বার বা পঞ্চম বর্ণ, এই ক্ষেত্রে ম এর পর কোনো বর্গীয় বর্ণ থাকলে ম স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। এই ক্ষেত্রে চটা কিন্তু প্রথম, ক বর্গ চ বর্গ, এইখানে কিন্তু পঞ্চম হবে না, রিপিট করবে, এইখানটা প্রথম বর্ণ হবে। ভালো করে দেখো, আমি এই জন্যই তোমাদের ভালো করে দেখতে বলছি। সমযুক্ত চয়, সঞ্চয়, চটা কত নম্বর বর্ণ? কিন্তু স্যার চটা যেটা হচ্ছে, চটা প্রথম, কিন্তু চয়ের চ বর্গের লাস্টেরটা তো ইয়, মানে পঞ্চম বর্ণটা। ময়ের সাথে বর্গের বর্ণ, হ্যাঁ, ময়ের সাথে বর্গের বর্ণ। আর কটা দেখো, কারটা, রটা দেখো, এখানে কি আসছে, প বর্গ প ফ ব ভ ম,
হ্যাঁ প ফ ব ভ ম, মটা তো এখানে আছে কিন্তু মটা তো লাস্ট, প ফ ব ভ ম, মটা পঞ্চম বর্ণ, কিন্তু পঞ্চম বর্ণ আসছে না, তাহলে ময়ের পর বর্গের বর্ণ আমি যখন সন্ধি করছি তখন কিন্তু আমি এই দুটো বর্গের সাথে আমার সন্ধিটা হচ্ছে, এই দুটোর সাথে তো সন্ধি হয়, সন্ধিটা কার সাথে হচ্ছে? হ্যাঁ এই এই দুটো বর্ণ যেটা এই সার্কেল দুটোর করলেন। সাথে হচ্ছে, তাহলে আমি পরেরটাতে যেতে পারবো না, কারণ সন্ধিটার ক্ষেত্রে আমার এই দুটো বর্ণের সাথে সন্ধি হয়, তাহলে কিন্তু আমাকে এই বর্ণ দুটো দেখতে হবে। তাহলে এই বর্ণ দুটো দেখতে গিয়ে দেখছি ময়ের পর আমার এটাও বর্গের প্রথম বর্ণ, এটাও তো প্রথম বর্ণ, চটা, হ্যাঁ স্যার চটা প্রথম, আবার কটাও প্রথম। চটা প্রথম বলে চয়ের অনুযায়ী ওখানে ইয় হলো, তাই তো স্যার? হ্যাঁ, না ময়ের সঙ্গে বলেছে, ময়ের সঙ্গে যদি তোমার প্রথম বর্ণ থাকে তাহলে সেই জায়গায় ওয়া অনুস্বার বা তোমার বর্গের পঞ্চম বর্ণ আসতে পারে। দেখো ক খ গ ঘ ওয়া, চ ছ বর্গীজ ঝ ইয়, ইয়টা কি বর্গ? পঞ্চম বর্ণ। হ্যাঁ মানে চ রয়েছে, চ বর্গের পঞ্চম বর্ণ হলো ইয়। বর্গের পঞ্চম বর্ণ, হ্যাঁ স্যার। একদম, চ বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ইয় হয়েছে, সেই জন্য ক বর্গ, ক বর্গের সঙ্গে এখানে কিন্তু অনুস্বার এসছে, বলেছে অনুস্বার হতেই পারে, কখনো অনুস্বার হতে পারে, কখনো বা বলেছে কি হতে পারে, ইয় হতে পারে, মানে ইয় হতে পারে না, পঞ্চম বর্ণ হতে পারে। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার, তাহলে আপনি ওটা পঞ্চমটাকে যে প্রথম লিখলেন ওটা কি তাহলে পঞ্চমই হবে, তাই তো? না, এই ক্ষেত্রে দেখো বলেছে ম বর্গের সাথে বর্গের বর্ণ কোনটা অনুস্বার থাকতে পারে, অনুস্বার দিয়ে তো অ্যাকচুয়ালি কোনো শব্দ শুরু হয় না, হয় কি? না না। তাহলে বলেছে প্রথম বর্ণ, প্রথম কেন করলাম, এইখানে তো প্রথম বর্ণটাই যুক্ত হচ্ছে, চ ক এগুলো তো বর্গের প্রথম বর্ণ, বোঝা গেছে? হ্যাঁ কিন্তু পঞ্চমটা তো ইয়, তাহলে সেই আন্দাজে পঞ্চম হবে না, হ্যাঁ, মানে ইয়টা সেটা তো ধরে। হচ্ছে সন্ধি করার পরে, ইয়টা তো হচ্ছে সন্ধি করার পরে, আমার যখন হ্যাঁ যুক্ত হচ্ছে তখন তো সেটা প্রথম বর্ণ, এইখানে তো বলেছে যুক্তটা যখন হচ্ছে তারপরে কি হচ্ছে সেটা তো এখানে বলেছে, এই দেখো, হ্যাঁ এই, স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ এইখানে বলেছে তার পরেরটা, পরের পার্টটা সন্ধি করার পরে কি হচ্ছে, কিন্তু এইখানে তো বলেছে সন্ধি করবার আগে আমার কি থাকলে তবে আমি অনুস্বার বা বর্গের প্রথম বর্ণ পঞ্চম বর্ণকে বসাতে পারবো, সেটা তো পরে, আগে তো আমায় জানতে হবে যে কোন বর্ণ থাকলে অনুস্বার হবে বা বর্গের পঞ্চম বর্ণ বসবে। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। সূত্র 5, স্যার সমযুক্ত কলন সমান সংকলন, এটা হবে কি? সম যুক্ত যুক্ত কলন সমান সংকলন, এটা কি হবে? কলন সংকলন হবে, একদম ঠিক, কারণ এখানে আমার অনুস্বার আসছে, দেখো অনুস্বার এসছে, এবং এটাও দেখো বর্গের প্রথম বর্ণ, ময়ের সাথে প্রথম বর্ণ মিশে অনুস্বার এলো, সংকলন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সঞ্চয়িতা, এগুলো সবগুলো কিন্তু এরকম শব্দ, সঞ্চয়ন তুমি যেভাবেই ভাবো সবগুলোই এরকম শব্দ। নেক্সট, সূত্র 5, স্বরবর্ণ, স্বরবর্ণ কিন্তু কোন স্বরবর্ণ বলছে না, যে কোনো স্বরবর্ণ হতে পারে, তার মানে স্বরবর্ণের সঙ্গে যদি ছ থাকে তাহলে কিন্তু চয়ে ছয়ে হয়ে যাবে, চয়ে ছয়ে, দেখো স্বরবর্ণের পরে যদি ছ থাকে তাহলে ছয়ের আগে একটি চ যুক্ত হয়, যেমন পরি হর্ষই আছে, যুক্ত ছেদ,
তাহলে কি হলো? পরিচ্ছেদ। তাহলে এইখানে কি ছয়ে ছয়টা হবে? পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ। একদম। তাহলে পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ, কথাযুক্ত ছলে কথার ছলে, একদম ঠিক আছে এটা। তাহলে এখানে কিন্তু আমার আমি এখানে ক্লিয়ারলি লিখে দিচ্ছি আর একবার, পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ। কি সবাই এটা বুঝতে পারলে না? এই জায়গায় কারো প্রশ্ন আছে? স্যার এই জায়গাটা আরেকবার প্লিজ বলে দিন না। যদি স্বরবর্ণের পরে ছ থাকে তাহলে ছয় ছয় হবে, খুব ইজি। স্বরবর্ণের পরে যদি ছ থাকে তাহলে ছয় ছয় হবে। যেমন পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ, কথাযুক্ত ছলে কথার ছলে, বৃক্ষযুক্ত ছায়া বৃক্ষচ্ছায়া, হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হবে। কিন্তু হ্যাঁ স্যার। স্বরবর্ণ বৃক্ষ অ স্বরবর্ণ, ছায়া ছ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ ছ ছ, তাহলে ছয় ছয়, বৃক্ষচ্ছায়া। নেক্সট, এটা বোঝা গেল তার মানে? হ্যাঁ স্যার। বিসর্গ সন্ধি বিসর্গ, তাহলে সন্ধি বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি হচ্ছে স্যার হ্যাঁ বলো। বলছি ওপরে একটা ছিল, ওইটা তখন একটু নিচে নামান, এটা মানে ওপরের দিকে একটা সূত্র ছিল, মানে ওটা ওর মধ্যে পড়েনি আর কি, ব্যঞ্জন সন্ধির মধ্যে। ওই বুর্গের জ দিয়ে যেটা ছিল, মানে দুটো বুর্গের জ আসছে যেটা, হ্যাঁ ওইটা সৎ তুমি জল না বললাম, এরকম হ্যাঁ কি? এইটা আমার এখানে আসেনি। এই সন্ধি এইখানে যেটা বলেছে এই সন্ধিটা ঠিক হ্যাঁ আছে, যে হ্যাঁ, সৎযুক্ত মানে স্যার জল আর এইটা তাহলে সৎধ্বনি কি আছে। আলাদা কোনো সূত্র হবে একটা? হ্যাঁ এটা তো ওই তয়ের সঙ্গে যদি কোনো বর্গীর জ থাকে তাহলে আর এক বর্গীর জ আসবে। তয়ের সঙ্গে যদি বর্গীর জ হ্যাঁ থাকে, আমি দেখছি আছে কিনা এখানে সূত্রের মধ্যে। আচ্ছা স্যার, ঠিক আছে। দেখো, বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি। দেখো বিসর্গ যুক্ত ছয়ে ছয়ে কি হয়ে যাচ্ছে? তালব্য স। এইখানে কিন্তু এটা কারেকশন করবে, নি নি হবে বিসর্গ, নি যুক্ত চয় নিশ্চয় তালব্য স, নি যুক্ত চয় নিশ্চয়। সূত্র 2, বিসর্গের সঙ্গে ত বা থ থাকলে মূর্ধন্য স, তাহলে কখন তালব্য স কখন মূর্ধন্য স? ত বা থ থাকলে মূর্ধন্য স। চ ছ কোন বর্ণ? বর্গের কোন বর্ণগুলো প্রথম আর দ্বিতীয়? তো হ্যাঁ স্যার। চ বর্গের ক্ষেত্রে চ ছ, এটা ত থ, ত বর্গের ক্ষেত্রে ত থ, তাহলে এখানে কিন্তু মূর্ধন্য স, মূর্ধন্য স। যেমন বিসর্গের পরে যদি ট বা ঠ থাকে তাহলে মূর্ধন্য ষয়ে পরিণত হতে পারে। যেমন ধনু, ট আছে দেখো, ধনু যুক্ত টঙ্কার, ধনুষ টঙ্কার, মূর্ধন্য ষ চলে এলো, ধনুষ টঙ্কার, এটা কিন্তু স্যার মূর্ধন্য ষ। চতুর্যুক্ত টয় সমান চতুষ্টয়, এটা কি হবে? চতু যুক্ত টয়, চতুষ্টয় হবে। তাহলে এখানে আমার ট আছে, এটা হয়ে গেল মূর্ধন্য ষ। বিসর্গ নম, নম যুক্ত কার, তাহলে কি এলো? ত বা থ থাকলে দন্ত স আসবে। এই ক্ষেত্রে কিন্তু ত বা ত এইখানটাও কারেকশন করতে হবে, ট বা ঠ করো, ট বা ঠ। আচ্ছা তোমরা একটা খাতা নিয়ে বসেছো তো প্রত্যেকে? হ্যাঁ স্যার। কারণ
ওই যখন ইয়েগুলো দেবো আমি ক্লাসের এখন করতে দেবে পরে, তখন কিন্তু খাতাটাতে একটু করার চেষ্টা করবে, তাহলে মেলাতে সুবিধা হবে। যাই হোক, এটার জন্য কারেকশন গুলো দরকার। তাহলে বিসর্গের পরে যদি ত বা থ থাকে তাহলে কিন্তু দন্ত স, আর আগেরটা কিন্তু ট বা ঠ হবে। তাহলে বিসর্গের পরে ত বা থ থাকলে বিসর্গটি দন্তস্বয়ে পরিণত হয়। নম, নম যুক্ত কার, নম বিসর্গ আছে যুক্ত কার, নমস্কার দন্তস্ব। যদিও দেখো এখানে ত বা থ থাকলে দন্তস্ব, এই সূত্রটা কিন্তু কয়ের সূত্রটা ম্যাচ করেনি। তোমরা একটা ত বা থ দিয়ে উদাহরণ দাও যদি পারো। ইতঃ যুক্ত তত সমান ইতস্তত। ভেরি গুড। তাহলে ইত যুক্ত তত ইতস্তত। ভেরি গুড। তাহলে এইখানে আমি দেখছি এখানে কোনো আর আছে কি, এই সন্ধিটা ঠিক আছে কিন্তু এই সূত্রটাকে ম্যাচ করছে না। সূত্র 4, বিসর্গ তার সঙ্গে অঘোষ বর্ণ ক, খ, প, ফ থাকলে মূর্ধন্য ষ হবে। যেমন নি যুক্ত ফল নিষ্ফল, নিষ্ফল। ঠিক আছে, এটা তো ম্যাচ করেছে নিষ্ফল। ফ আছে বলে মূর্ধন্য ষ হলো নিষ্ফল। স্যার নিশ যুক্ত করুণ সমান নিষ্করুণ, এটা কি হবে? ক আছে, তাহলে নি যুক্ত করুণ সমান নিষ্করুণ, এটা হবে মূর্ধন্য ষ। তাহলে ক আছে, ক থাকলে স্যার নি যুক্ত কাম নিষ্কাম হবে। হবে নি যুক্ত কাম নিষ্কাম। ভেরি গুড। এই তো, তাহলে এই যে যখন আমরা নিষ্কাম শব্দটা লিখছি বা যে কোনো এরকম শব্দগুলো লিখছি, বিশেষ করে এই মূর্ধন্য ষ দন্ত স এইগুলো কিন্তু আমাদের ভীষণ গুলিয়ে যায়। ভালো করে ভালো ভাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে সূত্রটা যদি দেখে ভেবে আমরা লিখি বানানটা, তাহলে কিন্তু অনেক সময় এগুলো ঠিক লিখতে পারি। তাহলে নিষ্করুণ, তাহলে নিষ্ফল বা পরিষ্কার বা নমস্কার, এখানে কিন্তু দন্ত স হলো। ধনুষ্টঙ্কার বা আগেরটা আছে কি তালবস্য নিশ্চয়, তাহলে কোনটাই মূর্ধন্য ষ, কোনটাই তালবস্য, কোনটাই দন্ত স, এই ক্ষেত্রে কিন্তু সূত্রগুলো খুবই হেল্পফুল। সূত্র 5, দেখো এই ক্ষেত্রে অ, আচ্ছা 1 মিনিট, হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ হুম হুম হুম, আচ্ছা আচ্ছা 10:30 তাই তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে, আমি নোটিস করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। স্যার নিশ যুক্ত চল সমান নিশ্চল, এটা কি হবে? হ্যাঁ আমি দেখছি। তাহলে হ্যাঁ নিশ্চল, নিযুক্ত চল, তাই তো চ, চ মানে কোন এটা আসছে? প্রবর্গের প্রথম বর্ণটা। আমার তার মানে এটা কিন্তু এই সূত্রতে আসছে, সূত্র 1-এ আসছে, সূত্র 1-এ আসছে। দেখো নিযুক্ত চল
নিশ্চল, এই হ্যাঁ সূত্রটা স্যার। আসছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এবার সূত্র 5 এ যেটা বলছিলাম, সূত্র 5, অ এর সঙ্গে বিসর্গ, অ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা উঞ্জ র ল ব হ যদি থাকে, তাহলে বিসর্গের আগে অ এবং পরে অ, অথবা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ বা উঞ্জ র ল ব হ থাকলে বিসর্গটি ওকার হয়ে যায়। ওকার। মন যুক্ত গত, এটা এটা কি আছে? বিসর্গ তো আছে, অ আছে, মন অ যুক্ত গ, গ বর্গটা কোন বর্গ? তৃতীয়, ক তাই তো? বর্গের তৃতীয়। হ্যাঁ, তাহলে আমার কি হলো? ও হলো, তাহলে মনোগত, বয় অ, বিসর্গ অ, অ, দেখো অ কিন্তু থাকতে পারে বলেইছে অ, তাহলে আমার কি এলো? বয় অধিক, বয়োধিক, বয় অধিক, বয়োধিক, ওকার এলো। বোঝা গেছে? স্যার এটাও তো হবে রজযুক্ত, মনস্কামনা। বলো। স্যার রজযুক্ত গুণ রজগুণ এরকম কিছু হবে? না, রজগুণটা তো আসবে না, কারণ হর্ষও আছে। স্যার মনোযুক্ত কামনা সমান মনস্কামনা, এটা কি হবে? মনস্কামনা তো এই সূত্রে আসবে না। মনস্কামনা যেটা আসছে এটা তো তোমার এইখানে, আমি যেটা সূত্রটা করিনি, মানে ওর সূত্রটা এতে দেয়নি, নমস্কারে, নমস্কারে এই যে যদি ক থাকে তাহলে দন্ত স হবে, এইখানে তুমি মনস্কামনাটা আসবে, মনো যুক্ত কামনা, মনস্কামনা, তাহলে এইখানে কি আসছে? মনস্কামনা। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা দন্ত স এলো। আমি যেটা বলছিলাম যে এইখানে কিন্তু তোমার এই সূত্রটা ভালো করে দেখো, এইখানে বলেছে যদি বিসর্গের পরে অ থাকে অথবা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ থাকে, অঞ্জ র ল ব হ এটাও থাকতে পারে, কারণ এটা কিন্তু বর্গের বাইরে। ভালো করে দেখো, এখানটা বর্গের বাইরে আছে তো। অঞ্জ র ল ব কি আমাদের এই এই বর্ণগুলো কি আমার 5টা বর্গের মধ্যে পড়ছে? না স্যার। তাহলে এইগুলো থাকলেও কিন্তু ও হয়ে যাবে, ও হয়ে যাবে। কিন্তু ক থাকলে, ক খ এটা কিন্তু বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ, এটা কিন্তু হবে না, ওকার হবে না। যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা অঞ্জ র ল ব হ থাকে, তখন ও আসবে। বোঝা গেছে এটা সূত্রটা? স্যার আরেকবার একটু বলে দেবেন এটা? হ্যাঁ, যদি দেখো অ বিসর্গ, অ এর সঙ্গে বিসর্গ, যেমন মনো অ বিসর্গ, মনো যুক্ত গত, গটা হচ্ছে তৃতীয় বর্ণ, বলেছে বিসর্গের পরে যদি অ থাকে অথবা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা উঞ্জ র ল ব হ থাকে, তাহলে কিন্তু ও হবে, সন্ধিটা করলে ও হবে। যেমন মনো, মনো যুক্ত গত, মনোগত, বয় যুক্ত অধিক, বয়োধিক। ওকার, দেখো ওকার এসে গেছে, এখানে ওকার এসছে, স্যার এখানে এই অ আছে। উদাহরণ আরো কয়েকটা দেবেন? হ্যাঁ, তোমরা বলো আর কেউ পারবে এরকম? ধরো বিসর্গ আছে দিয়ে এরকম। স্যার তত যুক্ত অধিক ততোধিক, এটা কি হবে? তত বিসর্গ অ বিসর্গ মিলেছে,
অধিক যুক্ত অধিক অ মিলেছে, তাহলে আমার এলো কি তয় ওকার। ভেরি গুড। তাহলে আমার এটা হচ্ছে ততোধিক। এই তো, ভাবলেই পারবে, ততোধিক ওকার। তাহলে অ হলে হবে, তাই ওকার এসে গেল, ততোধিক। সূত্র 6 বলছে বিসর্গ লোপ ও দীর্ঘস্বর। তাহলে বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পায় এবং আগের স্বর দীর্ঘ হয়। যেমন নি যুক্ত রব, নীরব। ভালো করে দেখো, বিসর্গ লোপ পাবে, বিসর্গ উঠে গেল এবং আগের স্বরটা দীর্ঘ হবে, মানে হর্ষইটা দীর্ঘই হয়ে যাবে। নি যুক্ত রব, নীরব। তোমরা উদাহরণ দাও। বলো। নি যুক্ত বলো, কোনো সন্ধি বলো। নি, নি দিয়ে বলো, অন্য শব্দ দিয়ে বলতে পারো। মাথায় আসছে না? হুম। তো পরেরটা রই থাকতে হবে, তাই তো? হ্যাঁ, বিসর্গের পরে যদি র থাকে তখন বিসর্গ লোপ পায় এবং আগের স্বর দীর্ঘ হয়। নি যুক্ত স্যার নিযুক্ত রোগ নীরস, সমান নিরোগ, এটা কি হবে? নীরস আসবে না। নিরোগ, নিরোগ বলছো তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু নিরোগ বানানটা তো অ্যাকচুয়ালি রগ দিয়ে হয় না তো, রোগ, ওটা রোগ হবে, এটাও নিরোগ, দীর্ঘই হবে। হ্যাঁ, নিরস। আচ্ছা, স্যার নিরসে নয় দীর্ঘি হয় না তো নাকি? হ্যাঁ, নিরসটা নিরস, এই বানানটা তাই তো? হ্যাঁ স্যার। তাহলে নি এটা বিসর্গতে আসবে না। নি, নিরসকে ভাঙলে কিন্তু নি, নি দিয়ে বিসর্গতে আসবে না, নয় দীর্ঘই হবে না, নয় হর্ষই। হ্যাঁ, এইখানে দেখো, এই যে কয়ের সূত্রটা বাকি ছিল তাই তো, আর একটা কোনটা বললে, এই সজ্জন তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তয়ের সঙ্গে যদি বর্গীর জ থাকছে তখনও কিন্তু আমার বর্গীর জ যুক্ত হচ্ছে, সজ্জন। এইরকম কোন উদাহরণ বলো। ত বা দ। উজ্জ্বল, উজ্জ্বলে কি আসবে? যুক্ত জল। হ্যাঁ, উজ্জ্বল হর্ষ মুরগের জয় জয় বল। বর্গীর জয় জয় বয়ে আসতে পারে। আমি যদি ব ব উজ্জ্বল, উজ্জ্বল বানানে কি ব থাকছে? এমনি উজ্জ্বলে তো লেখা হয় মুরগের জয় জয় বল। তাহলে কিন্তু এই সূত্রটা তো ফলো করছে। উত
ত আছে, তার সঙ্গে বর্গীর জ, আর একটা বর্গীর জ যুক্ত হলো। স্যার উৎযুক্ত জীবিত উজ্জীবিত এটা কি হবে? উৎ যুক্ত জীবিত, তাহলে আসছে কি উজ্জীবিত। ভেরি গুড, এটাও আসবে। এই সূত্রটা বোঝা গেল। তাহলে এখানে বলেছে ক যদি থাকে, অর্থাৎ বর্গের যদি প্রথম বর্ণ থাকে ক, তাহলে কিন্তু দন্ত স হবে। আবিষ্কার বানান কি? আবিষ যুক্ত কার আবিষ্কার হয়? আবিষ যুক্ত কার? না, আবিষ যুক্ত কার। হ্যাঁ, আবিষ যুক্ত কার আবিষ্কার। পরিষ্কার হবে হবে তো? হ্যাঁ স্যার। তাহলে পরিষ্কার দন্তস্ব, এগুলো সব দন্তস্ব। আবিষ্কার, পরিষ্কার বানান এগুলো দন্তস্ব। তাহলে এইগুলো হচ্ছে আমার কি দন্তস্ব কোথায়, তালবস্য কোথায়, এগুলো বোঝা মানে। এবার বলো, তোমাদের যদি কোনো সূত্রটা বুঝতে অসুবিধা হয় বলো। বলো। দেখো ওভারঅল একটা, এবং তোমরা যে কারেকশন গুলো, ওগুলো কি প্রত্যেকে, বলছি প্রত্যেককে কারেকশন গুলো কি করে নিয়েছো? হ্যাঁ স্যার। স্যার এমনি লিখেছি টুকটাক যেগুলো। হ্যাঁ, এই কারেকশন কিছু ছিল, আগেরটাতেও এখানে কিছু কারেকশন ছিল। সেই পৌ যুক্ত ই, এই যে পৌ যুক্ত অক, পাবক, এই জায়গায় একটা কারেকশন ছিল। হ্যাঁ স্যার, ওটা করেছি। নই যুক্ত অক নায়ক, নই যুক্ত অক নায়ক হবে তো? তাহলে ওই কার থাকলে কি হবে? কি হবে ওই কার থাকলে? আয় হয়ে যাবে। আয় হয়ে নায়ক। যাবে। তাহলে নই যুক্ত অক নায়ক। কিন্তু ঔকার থাকলে তবেই কিন্তু অব আসবে, অব বা আপ। ঔকার থাকলে আপ, আর ও এর জায়গায় অব। তাহলে পৌ যুক্ত অক পাবক, ঐকার হবে না। তাহলে এখানে আমাদের ক্লিয়ার কোনটা ঐকার হবে কোনটা হবে না। স্যার নই যুক্ত ইকা সমান নায়িকা এটা হবে? নই, নই ঐকার আছে, তার সঙ্গে ইকা, নায়িকা, আইকার, হ্যাঁ একদম হবে। তাহলে নায়িকা। স্যার ভৈরবটা কিসে পড়বে? ভৈরব, ঐকার, ভৈ যুক্ত রব, ভৈরব। ভৈরব, ভৈরবে দেখো যখন অন্তস্থ, এখানে অয় বা আই কি আসছে ভৈরব বানানে? অবটা আসছে। না, অ্যাকচুয়ালি ভৈরবের যদি আমি ভাঙি, রব, রবেতেই তো অব আছে, ওটা তো আলাদা করে আমার অব কিন্তু আসছে না। এখানে কি আলাদা আচ্ছা। করে একটা অব, অব শব্দটা এর মধ্যে কোথাও আছে কি? নৌযুক্ত ই, না। নাবি, এখানে কোথাও কিন্তু ব ছিল না। না। আর ভৈরবে তো এমনি ব আছে, ওখানে তো হ্যাঁ। এই সূত্রতে আসছে না। ভৈ যুক্ত রব, ভৈরব, এটা সন্ধির সূত্রতে এরকম আসছে না। ঠিক আছে স্যার। আচ্ছা, এবারে এগুলো সলভ করো। আচ্ছা, আমি রিপিট করছি, মানে বলছি সবাইকে, যারা আছো প্রত্যেককে রেসপন্স করো, তাহলে সুবিধা হবে।
যে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কারোর, আমাকে কিন্তু বলবে। তাই আমি আবার বলছি যে কোনো পয়েন্টটা, কোনো সূত্রটা যদি বুঝতে অসুবিধা হয় বলো। কারণ আমি কিন্তু কেউ মাথায় রাখবে না সবসময় যে আমি আন্দাজি করে দেব। যে যেটা আসছে দেখি না কি হয়, যে এরকম ভাবে পড়েছি, আন্দাজ মানে কি, তোমরা পড়াশোনা করেছো, প্রত্যেকেই সন্ধি পড়েছো, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক। কিন্তু ওই এখন আমরা যদি সূত্রটাকে না ভাবি, তাহলে কিন্তু আমার ভুল হওয়ার চান্সটা বেশি থাকবে। তাই আন্দাজি করার কিন্তু কোনো জায়গা নেই। তাই সূত্রগুলোকে ভালো করে দেখো। এর বাইরেও হয়তো সূত্র থাকতে পারে আরো অনেক, কিন্তু জেনারেলাইজ করা হয়েছে যে যে সূত্রগুলো নর্মালি আসতে পারে বা আসে, সেইগুলো, যে সন্ধিগুলো যে সূত্র ধরে মেনলি হয়, সেগুলোকেই করা হয়েছে এখানে। তাহলে আমি কোশ্চেন স্যার অ্যান্সারে নিপাতনেটা একটু বলে দেবেন না? এটার মধ্যে যদি থাকে তাহলে ভালো হয়, একটার মধ্যে তাহলে। কোনটা? নিপাতনে সিদ্ধ সন্ধি। হ্যাঁ। হ্যাঁ, এখানে যেহেতু ভাগ করেছিল স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এটাকে করা হয়েছে। নিপাতনে সিদ্ধ সন্ধিটা আমি আলাদা করে বলে দিচ্ছি। তোমরা কোশ্চেন অ্যান্সারটা দেখো। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। মিলন। প্রত্যেকেই একমত, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। হিমালয় বলো, সহজ আছে এগুলো। হিমযুক্ত আলয়। হিমযুক্ত আলয়। হিমযুক্ত আলয়। তাহলে অ আলয়। আর আ মিলে হয়েছে আমার আকার, হ্যাঁ। প্রথমটা। যখনই করবে এইভাবে প্রত্যেকটা অপশন কিন্তু পড়বে। আমি ওভার কনফিডেন্স হয়ে কিন্তু করবে না। আমি প্রতিদিনই রিপিট করছি কথাটা। আমাদের ভুল হয় বেশিরভাগ কিন্তু ওভার কনফিডেন্স হয়ে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে কি বলে? স্বরসন্ধি। একদম। স্বরবর্ণ স্বরবর্ণ, এখানে কোনো ব্যঞ্জন বর্ণ আসছেই না। তাহলে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে বলবো স্বরসন্ধি। আচ্ছা, দিগন্ত। দিগন্ত শব্দের দিকযুক্ত সন্ধি। অন্ত। দিকযুক্ত অন্ত। দিকযুক্ত অন্ত। দেখো এখানে দিক ক দুটো দিয়েছে। দেখো এখানেও আমার ক আছে, আবার এখানেও আমার ক আছে। দিক কয় হসন্ত যেটা ওইটা। কয়ে হসন্ত, তাহলে দিক যুক্ত অন্ত, দিগন্ত। সঞ্চয়। সঞ্চয়। সংযুক্ত চয়। অনুস্বার হবে না, তাই তো? সম যুক্ত চয়। তাহলে ময়ের সাথে চ হলে ইয় হয়ে যায়, সন্ধি নিয়মেই পড়েছো। তাহলে এখানে আমার কি আসছে? ইয় চলে আসছে, সঞ্চয়। সম যুক্ত চয়, সঞ্চয়। আচ্ছা, সম, এই শব্দগুলো কি শব্দ? নি, সম। কি? প্র, পর, অপ, সম, নি, অব, নুনি, দুর্বি, অদিশু, উৎপরিপতি, অপি, উপ, আ। কি শব্দ? কি বলে এগুলোকে? কি বলে? উপসর্গ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে উপসর্গ যোগ করে মানে থাকে কিন্তু উপসর্গ। মনোরম শব্দের সন্ধি। মনঃযুক্ত রম। মনো যুক্ত রম। রন দিয়েছে প্রথমটা, শেষেরটা দিয়েছে ক্ষয়টা। মনোরম। তাহলে বিসর্গ আছে, র আছে, ওকার হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। পরেরটা বলো। ধ্বনিতত্ত্ব। বিদ্যালয় শব্দের সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব তো মনে হচ্ছে। তাহলে এখানে বলেছে এটা কি? রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনি, সিনট্যাক্স পড়েছিলে? তাহলে এইখানে কিন্তু এই যে বিদ্যালয় শব্দটা,
আমরা কি করছি? সন্ধি পড়ছি। বিদ্যালয় শব্দটা আমরা কিসে পড়ছি আগে ভাবো। স্যার রূপতত্ত্ব কি? বিদ্যালয় শব্দটা আমরা কিসে পড়ছি? সন্ধিতে পড়ছি তো। আমরা হ্যাঁ স্যার। বিদ্যালয় শব্দটা কি করতে গিয়ে হ্যাঁ, এবার পড়ছি? সন্ধিটা বা বিদ্যালয় শব্দটা সন্ধিতে পড়ছি, এবার সন্ধিটা কিসে পড়ছি? স্যার অর্থতত্ত্ব। অ্যাকচুয়ালি এটা পড়বে ধ্বনিতত্ত্বে। কেন বলে দিই। ধ্বনিতত্ত্ব কেন? ধ্বনিতত্ত্ব অর্থাৎ এখানে কিন্তু ফোন মানে পিএইচ যেটা ধ্বনি বলি, ফোনেটিক্স ফোন। তাহলে এখানে এই যে বিদ্যালয়, বিদ্যালয় আমরা কিন্তু এখানে কিন্তু শব্দটার উচ্চারণের উপর জোর দিচ্ছি বেশি। তাহলে বিদ্যালয় সন্ধি করছি, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। তাহলে এইটা আমরা সন্ধি করে যেটা করছি সেটা কিন্তু আমরা সন্ধিটাই করি, কিন্তু আমরা শব্দটাকে শুনি, শব্দটাকে বলি। স্যার এখানে বিদ্যালয়টা ইম্পর্টেন্ট না সন্ধিটা ইম্পর্টেন্ট? মানে এখানে কি বিদ্যালয়ের জায়গায় অন্য যে কোনো শব্দ দিতে পারতো, তাই তো? একদম, মানে এখানে কিন্তু মানে বলতে চেয়েছি বিদ্যালয়টা আলোচনা করতে গেলে কোন শব্দের ক্ষেত্রে আমরা আলোচনা করব, কোন থিওরিতে ফেলবো। যেমন অর্থ যদি হতো তাহলে কিন্তু বিদ্যালয় বিদ্যার নিমিত্ত আলয় আমরা যদি সমাস করতে যেতাম তাহলে কিন্তু অন্যভাবে আসতো, কিন্তু এখানে কিন্তু ধ্বনিটার ওপর জোর দিয়েছে, তাই এটা কিন্তু ধ্বনিতত্ত্ব। যদি আমি পাই টাইম তাহলে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এই শব্দগুলোর মানে আমি বলে দেব। পিত্রালয় কি হবে? পিতৃযুক্ত আলয়। পিত্রালয়, পিতৃযুক্ত আলয়। পিতৃ রি, রি তার সঙ্গে ল, তাহলে আমার কি আসছে? তোমার হলো আকার, আকার। অন্বেষণ এই ক্ষেত্রে বলেছে কোন কোন হর্ষ শব্দ, প্লাস এ, ক্ষয়টা। কোন কোন শব্দ মিশছে বলো। অন্বেষণকে ভাঙো, হর্ষ সন্ধি প্লাস করলে কি এ, হবে? অনুযুক্ত এষণ। অনুযুক্ত এষণ হচ্ছে অন্বেষণ। তাহলে অনুর হর্ষ এ, তাহলে কোনটা অপশন এলো? খ। দেখেছো কোশ্চেন কিভাবে দিচ্ছে? তাই সবসময় যে সন্ধি করতে দেবে এরকম না। কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? ততোধিক। ওই যে তোমরা বললে তখন ততোধিক, তাহলে ততোধিক, তত যুক্ত অধিক, ততোধিক, তাহলে এটা হচ্ছে বিসর্গ সন্ধি। দেখো উচ্ছ্বাস, উচ্ছ্বাস শব্দের সন্ধি কি হবে? গয়েরটা উদ্যুক্ত উচ্ছ্বাস। চাষ। সবাই দেখো কেন হচ্ছে, যদি ডাউট থাকে বলবে। উৎ যুক্ত শ্বাস, কারণ এখানে তালবস্য যদি থাকে বলেছিল তাহলে একটা চয়ে ছয়ে চলে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। তালবস্যের জায়গায় চয়ে ছয় আসবে, তাই তো? হ্যাঁ স্যার। মহৌষধি, মহৌষধি মহাযুক্ত ঔষধি। তাহলে আমার আকার, আকার যুক্ত ঔকার, দুটো মিলে ঔকার। মহৌষধি, মহাঔষধি শব্দ হচ্ছে না, আবার মোহযুক্ত ঔষধি করলে হচ্ছে না, কারণ মোহ শব্দ হয় না। আমি বলেছিলাম যে মানে থাকতে হবে, মহা শব্দের মানে আছে, মোহ নয়। তাহলে মহা যুক্ত ঔষধি, মহৌষধি। গবেষণা যদিও আর লাগবে না, গবেষণাটা আমি ভেঙে দিয়েছিলাম, আবার দিয়েছে যদিও, গোযুক্ত এষণা হয়ে গেছে। নিশ্চয়, নিশ্চয় তো হয়ে গেছে, যুক্ত বলো। চয়। যুক্ত চয়। নি যুক্ত চয়, নিশ্চয়, একদম। তদবধি, দেখো তদবধি, তদবধি তৎযুক্ত অবধি। যুক্ত অবধি। তাহলে তৎ যুক্ত অবধি, অবধি, তাহলে অযুক্ত অটা থাকলে আমার কি আসছে? অটা দ হয়ে যাচ্ছে, মানে তটা দ হয়ে যাচ্ছে, তাহলে তটা দ,
আর অ এর সঙ্গে মিশে যাচ্ছে, তদবধি, তদবধি, তাহলে ত যুক্ত যুক্ত অবধি, তদবধি। ত ছিল বলে কিন্তু হলো, তদা তৎ কোনোটাই হচ্ছে না। দেখো এখানেও কিন্তু দ ছিল, এখানেও কিন্তু দ ছিল, তাও এটা হলো না, কারণ দ এর সাথে কখনোই আমার দ আসবে না। তটা মিলে দ হবে, দটা মিলে দ হবে না, আবার দয়ে দয়ে হবে না। স্বাগত, স্বাগত, সুযুক্ত আগত। স্বযুক্ত আগত না? না, এটা অ্যাকচুয়ালি সুযুক্ত আগত, সুযুক্ত আগত। কেন? সু শব্দের মানে আছে ভালো, তাই তো? তার মানে আমার সুযুক্ত আগত, সু শব্দের মানে আছে, স মানেও আছে, স মানে নিজের, কিন্তু নিজের আগত স্বাগত মানে কিন্তু তা নয়। সু আগত অর্থাৎ ভালোভাবে আমরা যখন প্রবেশ করাকে বলে মঙ্গল কামনা, মঙ্গল নিয়ে প্রবেশ করাকে বলি, ভালো অর্থে প্রবেশ করাকে বলি স্বাগত। কেন হলো বোঝা গেল তাহলে? হ্যাঁ স্যার। সুযুক্ত আগত, স্বাগত। পরিষ্কারটা আবার দিয়েছে, পরিযুক্ত কার। পরিযুক্ত কার। পরিযুক্ত কার, পরিষ্কার। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো পরিষ্কার বানান কিন্তু মূর্ধন্য ষ, তার মানে ওই জায়গাটা একটু রেকটিফাই করা ছিল, পরিষ্কার বানানে কিন্তু মূর্ধন্য ষ আসছে, তাই তো? তোমরা তো কেউ বললে না পরিষ্কার বানানটা আমি যখন লিখলাম দন্ত স। হ্যাঁ স্যার, এটাতে তো মূর্ধন্য ষই আসবে। এটা বোধহয় অন্য জায়গায় আমি এই তো, এই দেখো পরিষ্কার বানান কি হবে? পরিষ্কার বানান যদি মূর্ধন্য ষ আসে, তাহলে কিন্তু এটা কিন্তু নিপাতনে সিদ্ধ সন্ধিতে পড়বে। বোঝা গেছে কি বলছি আমি? আবিষ্কার বানান কিন্তু আবি যুক্ত কার, ঠিক আছে, নমস্কার নম যুক্ত কার, ঠিক আছে, কিন্তু পরিষ্কার বানানে কিন্তু ক যদি আসে তখন কিন্তু ওটা নিপাতনে সিদ্ধ সন্ধিতে আসবে, অর্থাৎ পরি বিসর্গ হবে না। আমি যখন নিপাতনে সিদ্ধ বলবো, পরিযুক্ত কার, পরিষ্কার। কি বোঝা গেল কি বললাম? ঠিক আছে স্যার। মূর্ধন্য ষ আসবে, দন্ত স নয়। তাহলে এবার বোঝা গেল পরিষ্কার। হ্যাঁ স্যার। ঋষিতা ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনটি ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ? কয়েকটা হবে, ষটযুক্ত ঋতু। এই দেখো ট, ট, তাহলে ট যদি থাকে সেটা ডয় শূন্য র হয়ে যাবে, ট যদি থাকে সেটা ডয় শূন্য র হয়ে যাবে, তাই এখানে হলো ষড়ঋতু। পবন, পবন কি হবে? অব আসছে, অব কখন অব আসবে? অব শব্দটা কখন আসবে? ও যুক্ত অন, পবন। সন্ধি ও নিয়ম মেনে হয়েছে, ও এর সঙ্গে যদি অ থাকে তাহলে অব আসবে, পবন, অব। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সংবাদ, সমযুক্ত বাদ, কয়েকটা। সংযুক্ত সন কি করে হবে? গ কি করে হবে? ও ক। সমযুক্ত বাদ, কয়েকটা হ্যাঁ, তো। সমযুক্ত বাদ, সংবাদ। ম আছে, মটা অনুস্বার হয়ে যাবে, সংবাদ। আচ্ছা, এই কোশ্চেন গুলোর মধ্যে কোনোটা ডাউট আছে? না স্যার। দেখো নিপাতনে সিদ্ধ সন্ধিটা দেখো, অ্যাকচুয়ালি নিপাতনে সিদ্ধ সন্ধি মানে সন্ধির নিয়মের বাইরে, নিয়ম বহির্ভূত। তাহলে যে সন্ধিগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি
তাহলে এখানে দেখো যে সন্ধির যে সূত্রগুলো আছে সেই সন্ধির সূত্র মেনে অনেক সময় হয় না। যে ব্যতিক্রমের কথা বলেছিলাম সেই ব্যতিক্রম মেনটেন করে হয়। তাহলে এই ব্যতিক্রম গুলো হচ্ছে নিপাতনী সিদ্ধ। যেমন পরিষ্কার উদাহরণ তো দিয়েইছি, এরকম আরো কিছু উদাহরণ বলো। বলো। আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এক্সট্রিমলি সরি, ফোনটা অফ হয়ে গেছিল। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে নিপাতনী সিদ্ধ সন্ধি,
যে সন্ধিগুলো বাংলা ব্যাকরণের সাধারণ নিয়ম মেনে হয় না। ঠিক আছে, আমি আসছি এখানে, দেখো স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না? না, না স্যার। না। এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তাহলে এইখানে দেখো, যেমন নিপাতনে কথার অর্থই হচ্ছে যা বিশেষ নিয়মে বা নিয়ম ভেঙে, তা নিয়ম ভেঙে সিদ্ধ হয়েছে নিপাতনে। মানে যেটা স্যার নিয়ম বহির্ভূত এরকম, তাই তো? একদম নিয়ম বহির্ভূত। তাহলে এখানে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, যেমন ধরো গো যুক্ত অক্ষ, গো যুক্ত অক্ষ কি হবে? গবাক্ষ। গবাক্ষ। তারপরে ধরো অন্য যুক্ত অন্য, অন্য যুক্ত অন্য, অন্যান্য, অন্যান্য, বা প্রযুক্ত উড়ো, প্রৌঢ়। ঠিক আছে, এগুলো ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে বনযুক্ত পতি, বনস্পতি, বনযুক্ত পতি কি হবে? বনস্পতি। তাহলে এগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি। তদযুক্ত কর, তস্কর, এগুলো কিন্তু বিসর্গতে আসেনি, বিসর্গতে কিন্তু আসেনি। সমযুক্ত সার, সংসার, কি হবে? সংসার। তাহলে এইগুলোই হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, যেগুলো বাইরে। এখানে আশ্চর্য, আরো ইম্পর্টেন্ট যে শব্দটা খুব আসে সেটা হচ্ছে আশ্চর্য, এবং আমাদের অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে, কেন এতে আমরা বিসর্গ বসিয়ে দিই। আতে কিন্তু বিসর্গ হবে না, আ যুক্ত চর্য, আশ্চর্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার। পরিযুক্ত সৎ, পরিষদ, এগুলো সবই নিপাতনে সিদ্ধ সন্ধি। ঠিক আছে, তো আজকে যেটা এরপর করব আমি, আচ্ছা সন্ধিটার আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমাদের বাড়ির কাজ আমি যখন দেব, সেই কাজটা করবে, করার সময় কিন্তু খেয়াল করে করবে। যদি করার সময় কোনো জায়গায় ডাউট থাকে, সেটা পরিষ্কার স্টার মার্ক দিয়ে রাখবে বা নোট করে রাখবে। ঠিক আছে, কারণ শুধুমাত্র অ্যান্সার গুলো করলেই হবে না। অ্যান্সার শিট পাঠালাম, এবার ধরো অ্যান্সার শিট পাঠালাম, অ্যান্সার শিট পাঠিয়ে যদি দেখো না অ্যান্সার শিটটাতে ভুল আছে বা অ্যান্সার শিটটা এর সঙ্গে ম্যাচ করছে না, তাহলেও কিন্তু জানাবে, কারণ আমরা আলোচনা করেই কিন্তু কোন একটা সলভ করব। তাহলে এটা হলো, তাহলে সন্ধির মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার। আজকে যদি সমাস ধরতে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় আমাদের সমস্যা হবে, তাই নয় কি? হ্যাঁ স্যার। কারণ সমাস আমরা এমনিতেই জানি সমাস একটা হ্যাঁ বড় স্যার। বিষয়। একদম, শক্ত। সমাস একটা বড় বিষয়, সমাজটা টাইম সাপেক্ষ, সমাজটা ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করতে হবে। কোনো ক্লাসের শেষে গিয়ে সমাজটা করা কিন্তু ডিফিকাল্ট, তাই আমি সমাজ শুরু করছি না। কিন্তু একটা কাজ করব এখন, সেটা হলো আমরা এখন একটা অনুচ্ছেদ করব, সেই অনুচ্ছেদটা করে পড়ে তার কোশ্চেন করব। ঠিক আছে, সবাই রাজি ওকে তো? স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার।
সবাই রাজি তো? হ্যাঁ স্যার। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটা পড়ো। অনুচ্ছেদ 1 এটা পড়ো। স্যার লেখাগুলো একটু স্পষ্ট বুঝতে পারছি না। আচ্ছা, দেখো তো এবার। হ্যাঁ স্যার, ঠিক আছে। সবাই পড়েছো? হ্যাঁ স্যার, পড়লাম। কোশ্চেনে যাব? সবাই কি বলছো, কোশ্চেনে যাব? হ্যাঁ স্যার। দেখো, দাঁড়াও, এগুলো কোশ্চেন গুলোকে বড় করে দিচ্ছি। কোশ্চেন গুলো দেখতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, ঠিক আছে। কোশ্চেন গুলো দেখো। প্রথমটা সৎ, বিনয়ী ও বিবেকবান। সৎ, বিনয়ী, বিবেকবান। সবাই একমত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমার কি আসছে এখানে? সৎ, বিনয়ী, বিবেকবান। ওকে, তাহলে সবাই এই উত্তরটা বলছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শিক্ষার মূল কাজ কি? মানুষের অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটানো। তাহলে এখানে এলো মানুষের অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটানো। মেরুদণ্ড শব্দটির ব্যাসবাক্য কি হবে? যদিও এই যে মেরুর অস্থিদণ্ড। ব্যাসবাক্য মানে সমাসে চলে গেল, আমি সমাজটা যদিও এখন আমাদের করানো হয়নি, তবু ট্রাই করো। মেরুর অস্থিদণ্ড। মেরু দ্বারা দণ্ড। মেরুর ন্যায় দণ্ড। কোনটা হবে? বলো। মেরু দ্বারা দণ্ড। মেরু দ্বারা দণ্ড মনে হচ্ছে। ভালো করে নিজেরা দেখো। মেরু ন্যায় দণ্ড তো।
স্যার সমাসে আমার খুব অসুবিধা আছে। হ্যাঁ, সমাস তো এই জন্য বললাম সমাসটা এখন ট্রাই করো, কিন্তু সমাস ভালো করে ডিটেলসটা আমাদের করতে হবে। স্যার মেরুর ন্যায় দণ্ড। মেরুর ন্যায় দণ্ড, তাই তো? আছে তো? হ্যাঁ স্যার। অপশনে আছে তো? হ্যাঁ স্যার। এক মিনিট। আচ্ছা, না এখানে সন্ধি সমাসটা করা, যাই হোক মেরুর ন্যায় দণ্ডই হবে এখানে। মেরুর ন্যায় দণ্ড। পাশবিক কি হবে? পশুযুক্ত ইক। পশু যুক্ত ইক মানে হর্ষ, আর যদি হর্ষই থাকে তাহলে এখানে অ। কি ছিল নিয়মে? স্যার এটা প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, ওইখানে প্রকৃতি সন্ধি না, প্রকৃতি প্রত্যয়। তাহলে স্নিক, তাই তো? হ্যাঁ স্যার, পশুযুক্ত স্নিক। কিন্তু এখানে পশুযুক্ত স্নিক করলেও কিন্তু এখানে আমরা স্নিককে কখনো মানে ইক দিয়ে তো করতে পারি। পাশবিক যখন এই যে আব আসছে, বললাম যে এটা সন্ধি নয়, বললে প্রকৃতি প্রত্যয়, কিন্তু আব তো আসছে। আমরা সন্ধি যদি করতে যাই তাহলে আব যে শব্দটা আসছে এখানে কিন্তু ইক মানে সন্ধি নিয়মে কি আসছে? হর্ষই যুক্ত ক মানে হর্ষই ক, ইক করলে কিন্তু পাশবিক শব্দটা আসছে। স্নিক প্রত্যয়, স্নিক প্রত্যয় আসবে কি? ভালো করে দেখো। এইখানে তো আমাকে স্নিকের সঙ্গে ইক দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে তাহলে প্রথমটাই হবে। পশুযুক্ত স্নিক করতেই পারি, পশুযুক্ত স্নিক করে ইক আছে যেহেতু, তাহলে পাশবিক। ক্লিয়ার হয়েছে এবার? স্যার। পশুর সঙ্গে এই যে বললাম স্নিকের জায়গায় আমরা ইক লিখতে পারি, স্নিক কখনো কখনো ইক হয়ে হয়, তাহলে পশুযুক্ত স্নিক পাশবিক। এই অপশনটা মানে কয়ের অপশনটা করছি না, কিন্তু গয়ের অপশনটা যাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। পুঁথিগত শব্দটি কোন সমাসের উদাহরণ? পুঁথিগত কি সমাস হবে বলো তো? পুঁথিতে গত, এটা হবে পুঁথিতে গত। যদি পুঁথিতে গত করি তাহলে কোন সমাস? সপ্তমী তৎপুরুষ। পুঁথিতে মানে স্থান বোঝাচ্ছে, কোনো তোমার আধার বোঝাচ্ছে, তাহলে পুঁথিতে গত, তার মানে করলে আমার আসছে কি? তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, এখানে তৎপুরুষ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের চেনা সমাস বাইরে কিন্তু
আমাদের সমাস কিন্তু মানে ভালো করে দেখতে হবে, কিন্তু শুধু চেনা সমাজ, যেমন পুঁথিগত হয়তো সমাজটাকে আমরা ভাঙতে পারছিলাম না, সেই রকম মেরুদণ্ড, পুঁথিগত, এই সমাজগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখতে হবে। ক্লিয়ার হয়েছে সবার? স্যার আরেকবার একটু বলে দেবেন জায়গাটা? কোনটা বলো, পুঁথিগতটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, পুঁথিগত সমাসকে আমরা ভাঙবো কিভাবে? পুঁথির দ্বারা গত, পুঁথিতে গত, পুঁথি যেভাবে আমরা ভাবতে পারি। তাহলে আমি যদি আমরা এক্স্যাক্টলি কোনটা আসছে, পুঁথিতে গত, পুঁথিতে গত, তাহলে পুঁথিতে গত করলে পুঁথিতে মানে এটা কি বোঝাচ্ছে? একটা স্থান বোঝাচ্ছে। স্থান কাল হলে কি কি কারক হয়? কি কারক হয়? অধিকরণ কারক, তাই তো? তাহলে অধিকরণ কারক হলে অধিকরণ কারকে কি হয়? সপ্তমী হয়। অধিকরণ কারকে বিভক্তি কোনটা হয়? সপ্তমী। আমরা যদি সংস্কৃত দেখি শব্দরূপ, তাহলে অধিকরণে সপ্তমী বিভক্তি। তাহলে সপ্তমী মানে কারক, কারক হিসেবে যদি অধিকরণ হয় সমাসে, সেই কারকগুলো কি কারক হয়? তৎপুরুষ। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, তাহলে এটা অধিকরণ তৎপুরুষ, মানে হচ্ছে তৎপুরুষ সমাস। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার। তাহলে এটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর একটা পড়বো? কি আর একটা প্যাসেজ পড়বো? পড়বে? ও স্যার থাক না আজকে। আচ্ছা, সবাই কি বলছো? পরের দিন? হ্যাঁ স্যার, পরের দিন হলে ভালো হয়। ওকে, তাহলে বাড়ির কাজটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? কালকে কি দেবো তো? ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার স্যার। দিয়ে আর দিন। আগের দিনেরটা কিন্তু অ্যান্সার মেলাবে। যদি মেলাতে গিয়ে কোনো জায়গায় ডাউট থাকে, অবশ্যই অ্যান্সারের সঙ্গে ম্যাচ করছে না, অবশ্যই ক্লিয়ার করবে পরের দিন ক্লাসে। আর আজকে সন্ধি নিয়ে, স্যার হ্যাঁ বলো। সন্ধির রিলেটেড আমি কোশ্চেন দিয়ে দেবো বাড়িতে, তোমরা সলভ করবে, তারপরের দিন আমি অ্যান্সার দেবো। স্যার বলছি শুধু বাংলার সিলেবাসটা একবার পাঠাবেন? হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি বাংলাটা। ঠিক আছে স্যার। ওকে, আজকে তাহলে ক্লাসে কি বোঝা গেল, কেমন লাগলো? হ্যাঁ স্যার, স্যার ভালো খুব লেগেছে। সুন্দর হয়েছে। এরকম ভাবেই আপনি মানে ক্লাস নিন, তাহলে আরো ভালো হবে। তোমরা একটু অ্যাক্টিভলি এগুলো দেখো, মানে পড়াশোনাটা কিন্তু অ্যাক্টিভলি করতে হবে। আমি আবারও বলছি, তোমরা হয়তো অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত, কাজে তো মন দিতেই হবে, তার বাইরে টাইমটা কিন্তু শুধু এই ভাবনা চিন্তাটা নিজেদের মধ্যে রাখো যে আমাকে এটা টার্গেট করতে হবে এবং টার্গেট ধরে আমাদের এগোতে হবে। তাই তবেই কিন্তু আমরা ভালো স্কোর করতে পারবো। পাস করা কিন্তু ম্যাটার করছে না, স্কোরটা খুব ইম্পর্টেন্ট, আপারের ক্ষেত্রে বা এমনি নর্মাল প্রাইমারি হোক। তাই আমাদের কিন্তু ভালো একটা স্কোর করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? স্যার 150-র মধ্যে 90 পেলে তো পাস, তাই না স্যার? দেখো, আমি আগের দিন বলেছিলাম প্রথম যখন ক্লাসটা শুরু করি যে 150ই কিন্তু আপারের ক্ষেত্রে 150ই কিন্তু 90টা ম্যাটার করছে না, 90 তো পেতেই হবে, মিনিমাম 90। কিন্তু আপারের ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 18 করে পেতে হবে, যেটা প্রাইমারি টেটে নেই, কিন্তু আপার প্রাইমারিতে আছে। প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 18 করে পেতে হবে, তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। না হলে কিন্তু একটা সাবজেক্টে 12 পেলে আর একটা সাবজেক্টে 22 পেলে, তার বা 25 পেলে বা 30 পেলে, তখন কিন্তু বলতে পারবে না যে আমি এই সাবজেক্টে 30 পেয়েছি, কিন্তু তাহলেও কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড হতে পারো, কারণ তুমি ওই সাবজেক্টে 18 পাওনি। ক্লিয়ার হয়েছে কি বললাম? আচ্ছা, মানে প্রতিটা সাবজেক্টে মিনিমাম 18 রাখতে হবে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে 60% মার্কস, অর্থাৎ 18 করে কিন্তু তুলতে হবে, 30-র মধ্যে, 30-এর মধ্যে। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট তাহলে এভরিবডি, ভালো থেকো, ভালো করে তৈরি করো। হ্যাঁ
হ্যাঁ স্যার, গুড নাইট, আপনিও ভালো থাকবেন।